কোটি কোটি টাকা পুরিনি আমরা। সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 900 কোটি টাকা নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা। সাধারণ মানুষের বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়ে সিএসসির কাছ থেকে কোটি কোটি টাকা নিইনি আমরা। কিন্তু আমাদের যা আছে তা হলো ইমোশনাল বন্ড। এই ইমোশনাল বন্ড কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই ইমোশনাল বন্ড কারোর বাবার সাধ্য নেই আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আমার কথা দীর্ঘায়িত করবো, যে কথাগুলো বলে শেষ করা। আপনারা জানেন এই নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন। কঠিন কারণ ওদের কাছে অনেক কিছু আছে, মাসেল পাওয়ার রয়েছে, মানি পাওয়ার রয়েছে। আমার কংগ্রেসের সাথী বলছিলেন, দাদা বলছিলেন যে আপনাদের প্রত্যেককে এক একজনকে আপনাদের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা সবাই জানি নির্বাচনে লড়ার সময় ওই ইলেকশন কমিশন থেকে আমাদের সিকিউরিটি দেওয়া হয় তো, দেখেছেন আপনারা? কবির বাবু যিনি বিজেপির ক্যান্ডিডেট, তার সঙ্গে দুটো বন্দুকধারী লোক ঘুরছে নির্বাচনের শুরু থেকে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন আমাকে সিকিউরিটি দেয়নি। হয়তো ওনারাই বুঝতে পেরে গেছে যে এই চোর গুন্ডাদের মতো আমার সাধারণ মানুষের কাছ থেকে ভয় নেই। এই সাধারণ মানুষ যারা আমার সামনে বসে আছেন, আপনারাই আমার সিকিউরিটি, আপনারাই আমার নিরাপত্তা, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার অভিভাবক। আমি জানি কালকে আমি যদি প্রচারে গিয়ে কোথাও কোনো তৃণমূল কর্মীর, কোনো তৃণমূল নেতার দ্বারা আক্রান্ত হই, আমার কমরেডরা, মারা, ভাইরা, বোনেরা আমাকে আগলে রাখবেন, বুকে জড়িয়ে রাখবেন। এতটুকু আজ আমাদের কোথাও লাগতে দেবেন না। এটাই মানুষের ওপর কনফিডেন্স। এই কনফিডেন্সের জোরে আমরা নির্বাচনে লড়ছি। এই কনফিডেন্সের জোরে, আত্মবিশ্বাসের জোরে নির্বাচনে লড়ছি। আমাদের ইলেকটোরাল বন্ড নেই। মানুষের ওষুধের দাম বাড়িয়ে দিয়ে পকেটে কোটি কোটি টাকা পুরিনি আমরা। সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 900 কোটি টাকা নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা। সাধারণ মানুষের বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়ে সিএসসির কাছ থেকে কোটি কোটি টাকা নিইনি আমরা। কিন্তু আমাদের যা আছে তা হলো ইমোশনাল বন্ড। এই ইমোশনাল বন্ড কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই ইমোশনাল বন্ড কারোর বাবার সাধ্য নেই আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তাই আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় এবারের নির্বাচনে আমরা পথে নেমেছি, সঙ্গে নেমেছি। আমি আশা করব এই অঞ্চলের মানুষ আগামী দিনে যখন ভোট করতে যাবেন, আপনার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভোট করবেন। আপনার যদি মনে হয় তৃণমূল বিজেপি যে ভাষায় তারা কথা বলে, যে ধর্মের রাজনীতি তারা করেন, ধর্মের নামে, জাতের নামে, সেই রাজনীতিতে আপনার সায় আছে, অবশ্যই ওদের ভোট করবেন। আমরা ভোটে বাধা দেব না। আমরা চাইবো যে মানুষের জাতি পছন্দ সে তাকেই ভোট দিন। কিন্তু আপনি যদি তৃণমূলের সমর্থক হন, বিজেপির সমর্থক হন, কিন্তু আপনার বাড়ির ছেলেটার মুখের দিকে আপনিও তাকাতে পারছেন না। 2014 সালে টেট পাস করেছিল, 2024 এখনো চাকরি পায় না। বিটেক পড়িয়েছিলেন আপনি লোন নিয়ে, আজকে সেই ছেলেটা চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছে, টিউশনি পড়াচ্ছে। আপনি যদি ওর মুখের দিকে না তাকাতে পারেন, তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট করুন। আমার শ্রমিক, কলকারখানার মজদুররা, যারা বন্ধ কলকারখানার শ্রমিক, মাসে 800 টাকা, 1000 টাকা পান। আমরা বলছি ওই ভিক্ষে আমাদের চাই না, অধিকার চাই, অধিকার। পেনশন ন্যূনতম 7,000 টাকা করতে হবে। এই দাবি যদি আপনার হয়, আপনি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট করবেন। আমরা বলছি বন্ধ কলকারখানার শ্রমিক, লাখ লাখ টাকা পিএফ গ্র্যাচুইটি পেনশন যিনি পাননি, আপনার ঘরের মেয়ে, আপনার শ্রমিক মহল্লার মেয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটে যদি পার্লামেন্টের ভিতরে যায়, আমি এতগুলো মানুষের সামনে শপথ করছি, আপনার এমপি লড়ে যাবে, মরে যাবে, তবু আপনার অধিকারের কথা বলা থেকে সরে আসবে না। আপনি পক্ষ নেবেন, আপনি কাদের সঙ্গে থাকবেন। আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, আপনি মহিলা, আপনি দেখেছেন ওরা উনাওতে কি করেছে, হাতরাসে কি করেছে। আপনি দেখেছেন সন্দেশখালীতে কি হয়েছে। আপনি জানেন ওরা লক্ষ্মীর ভান্ডারের নামে 1000 টাকা দেবে, 1200 টাকা দেবে, আর রাত্রি 1:30টার সময় আমার বাড়ির মা বোনকে তুলে নিয়ে যাবে পার্টি অফিসে পিছে বানানোর জন্য। আপনি যদি না চান, আপনি যদি উত্তম, শিবু, শাহজাহান, ওদিকে বিজেপির ব্রিজভূষণ শরণ সিং এদের বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে কাস্তে হাতুড়ি তারা আপনার একমাত্র বন্ধু। আমরা বলেছি আমার এমপি ল্যাডের 1/3, 1/3 টাকা দিয়ে আমরা আত্মরক্ষা সমিতি, আত্মমর্যাদা কেন্দ্র করে তুলবো, যে আমার মায়েদের, বোনেদের, মহিলাদের শারীরিকভাবে সক্ষম তৈরি করবে, মানসিকভাবে সক্ষম তৈরি করবে, যাতে আগামী দিনে কোনো তৃণমূলের লালু ভুলু যদি আমার আঁচল ধরে টান মারে, ওর হাত মুচড়ে ভেঙে দেওয়ার সাহস, স্পর্ধা আমার বাড়ির মহিলাদের থাকবে। তার জন্য তৈরি করবো আমরা। আপনি পক্ষ নিন, আপনি তাদের সঙ্গে থাকবেন। আমরা বলছি এই অঞ্চলের সমস্যা, উড়ালপুলের সমস্যা, আন্ডারপাসের সমস্যা, 15 বছর ধরে যিনি নির্বাচিত হয়ে রইলেন, যিনি কিচ্ছুটি করলেন না, গণপরিবহন ব্যবস্থার সমস্যা, আমতা থেকে চাপাডাঙ্গা পর্যন্ত রেল লাইন, ফুরফুরা থেকে ডানকুনি পর্যন্ত রেল লাইন, জমি অধিগ্রহণ হয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ওই চাপাডাঙ্গা পর্যন্ত জমি অধিগৃহীত হয়েছে। এখনো পর্যন্ত আমার এমপি তা নিয়ে একদিন সবাই করে
পারেননি ওই পার্লামেন্টের মধ্যে। আমরা বলছি আপনারা আমাদের সুযোগ দিন না, একটিবার সুযোগ দিন। যদি আমরা ফেল করি, যদি আমরা ব্যর্থ হই, আপনি আবার একবার বদলে দেবেন। আমরা তো দেখেছি মায়েরা যখন রুটি করে, দেখবেন রুটির একটা দিক কখনো আগুনের উপর বেশিক্ষণ রাখে না, তাই না? উল্টাতে পাল্টাতে থাকে, কারণ যে দিকটা আগুনের উপর বেশিক্ষণ থেকে যায় সেদিকটা পুড়ে যায়। সরকারটাও সেরকম, একটা লোক বেশি দিন চেয়ারে বসে থাকলে সেই লোকটাও আর কাজের কাজ কিছু করার মতো অবস্থায় থাকে না, তাই উল্টে দিন, পাল্টে দিন। গণতন্ত্রের এটাই নিয়ম। গণতন্ত্রে কোনো এলাকা কোনো পৈতৃক সম্পত্তি বাবার জমিদারি হয় না। মানুষের ভোটে জিতে আপনি এমএলএ এমপি হন, যদি মানুষের কাজ না করেন, মানুষেরই অধিকার আছে আপনার কান ধরে নিচে নামিয়ে দেওয়া। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, শুধু দুটো কথা বলে শেষ। অনেক ব্যক্তিগত আক্রমণ হয়েছে, সেই ব্যক্তিগত আক্রমণের উত্তর নয়, কিন্তু আমার বয়স কম তো পুরোটা সংবরণ করতে পারছি। উনি দেখলাম একটা মিডিয়াতে এবং মাইকে দাঁড়িয়ে বলেছেন যে এত বছরেও দীপশিতার বিয়ে হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এত অবসেসড কেন বিয়ে নিয়ে? কারোর বিয়ে হয়নি ওই জন্য তাকে ভোট দেবেন না। কেউ 2-3টে বিয়ে করেছে তাই তাকে গাড়ি থেকে নামিয়ে দেবে। কারোর বিয়েটা টিকলো না ওই কারণে তাকে ভোট দেবেন না। আরে মানুষের জীবনে এইসব ছাড়াও কিছু কাজের কাজ হয়। আমি চাইবো আমার মাননীয় এমপি, বিদায়ী এমপি, উনি পরের বারে তো এমপি থাকবেন না, তবুও যদি উনি রাজনীতিবিদ থাকেন, তবুও যদি উনি রাজনীতির মধ্যে থাকেন, তাহলে পরের বারে একটু বিয়ে ছাড়া অন্য কোনো টপিকে কথা বলবেন প্লিজ। আপনার জন্য আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। দয়া করে একটু সুস্থ রাজনীতির কথা, রাজনীতির কথা বলবেন। এবং যে কথা বলে শেষ করা, আমার মনে পড়ছে আমরা সম্ভবত শ্রীরামপুরের ভিতরে একটি জায়গায় আমরা প্রচার করছি। সেখানে একটি মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছি। মন্দিরের যিনি পুরোহিত মশাই, তার সঙ্গে দেখা করতে নিয়ে গেছেন আমার কমরেড। আমি নমস্কার করেছি, উনিও আমাকে প্রত্যুত্তরে আশীর্বাদ দিয়েছে এবং উনি বললেন যে আমার কিছু চাই না, আমার মন্দিরের কিছু চাই না, আমাদের কিচ্ছু চাই না। এই মন্দিরের যদি আমায় কালকে কিছু করতে হয়, আমার ভক্তকুল রয়েছে, যারা এখানে আসেন, পুজো আর্চা করেন, ধর্ম নিয়ে তাদের বিশ্বাস আস্থা আছে। আমি যদি চাই কালকে ওদের অনুদানে, ওদের সাহায্যেই আমার মন্দির যেখানে যা গন্ডগোল হয়েছে আমি সব সারিয়ে নিতে পারবো। আপনি খালি ওই মানুষগুলো, যে মানুষগুলো আমার মন্দিরে আসেন ঠাকুরের সামনে হাত জোর করে তার ছেলে মেয়ের চাকরি, তার ছেলে মেয়ের ভালো থাকা, তার মা বোনের নিরাপত্তা চান, আপনি খালি ওদের দায়িত্ব নেবেন। ওইটুকু যদি আপনি করতে পারেন, আমি বুঝতে পারবো আপনি সঠিক পথে রয়েছেন, আপনি ধর্মের পথে রয়েছেন। আসুন আমি আর আপনি সেই ধর্মের কথা বলি যে ধর্ম মানুষের কল্যাণময়, সেই ধর্মের কথা বলি যে ধর্মে হানাহানি নেই, হিংসা নেই, যে ধর্ম মন্দিরে মসজিদে লড়ায় না, যে ধর্মের আগুনে রাজনৈতিক দলগুলো ওদের রুটি সেঁকে না। আসুন সেই ধর্মকে বাঁচিয়ে রাখি, সম্প্রীতির বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য, উন্নত শ্রীরামপুর গড়ে তোলার জন্য, সমস্ত অকল্যাণের বিসর্জনে আগামী 3 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনারা আপনার ঘরের মেয়েকে দিল্লিতে আপনার কথা বলার জন্য পাঠাবেন। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো। শুকরিয়া, ধন্যবাদ।